আমরা আজকের ভিডিওটিতে নিউটনের গতিসূত্র অধ্যায়ের জড়ভর, বলের ঘাত ও ঘাত বল সম্বন্ধে আলোচনা করব। এখন এখানে ধরো দুটি বস্তু আছে, যার মধ্যে একটি হচ্ছে হালকা কাঠের টুকরো যার ভর হচ্ছে স্মল এম, এবং আরেকটি হচ্ছে ভারী লোহার টুকরো যার ভর হচ্ছে ক্যাপিটাল এম। এখানে ক্যাপিটাল এম গ্রেটার দ্যান হচ্ছে স্মল এম, অর্থাৎ ভারী লোহার টুকরোটির ভর অপেক্ষাকৃত বেশি হালকা কাঠের টুকরোটির থেকে। এখন এখানে এই দুটি বস্তু স্থির অবস্থায় আছে, এবং আমরা যদি এই দুটি বস্তুকে গতিশীল করতে চাই তাহলে দুটি বস্তুর উপরে বল প্রয়োগ করতে হবে। এবং এখন যদি এই দুটি বস্তুকে আমরা সমান বেগে বা দুটি বস্তুর মধ্যেই আমরা যদি সমান ত্বরণ উৎপন্ন করতে চাই, তাহলে বস্তু দুটির উপর যে বল প্রয়োগ করতে হবে সেটি যদি একটির ক্ষেত্রে এফ এম হয় এবং আরেকটির ক্ষেত্রে যদি এফ এম হয়, তাহলে এক্ষেত্রে আমরা পাবো এফ এম গ্রেটার দ্যান এফ এম, অর্থাৎ এই ভারী লোহার টুকরোটির ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হবে হালকা কাঠের টুকরোটির তুলনায়। তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি দুটি বস্তুর ভর যদি ভিন্ন হয় এবং দুটি বস্তুকে আমরা যদি স্থির অবস্থা থেকে সেই বস্তু দুটির মধ্যে একই ত্বরণ উৎপন্ন করতে চাই, তাহলে যে বস্তুটির ভর বেশি সেই বস্তুটিতে বেশি বল প্রয়োগ করতে হবে যে বস্তুটির ভর কম সেই বস্তুটির তুলনায়। অর্থাৎ দুটি বস্তুর মধ্যে যে বস্তুটিতে ভর বেশি সেই বস্তুটিতে একই ত্বরণ উৎপন্ন করতে অপেক্ষাকৃত কম ভরের তুলনায় বেশি বল প্রয়োগ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম দুটি ভিন্ন ভরের বস্তু স্থির অবস্থায় ছিল এবং বস্তু দুটিকে গতিশীল করার জন্য আমাদেরকে বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়েছে, এবং যে বস্তুটি ভারী অর্থাৎ যে বস্তুটির ভর বেশি সেটির ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হয়েছে, এবং যে বস্তুটির ভর কম সেটির ক্ষেত্রে কম বল প্রয়োগ করতে হয়েছে, এবং দুটির ক্ষেত্রে সমান ত্বরণ উৎপন্ন হয়েছে। এখন আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে জানতে পেরেছি কোনো বস্তু যখন স্থির অবস্থায় আছে সেটি স্থির অবস্থাতেই থাকতে চায়, এবং এই ধর্মটিকে বলা হয় বস্তুর স্থিতিজাড্য। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে বস্তুটি ভর বেশি সেটির ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হলো, অর্থাৎ সেই বস্তুটির ক্ষেত্রে স্থিতিজাড্যের মান বেশি। আবার যে বস্তুটির ভর কম সেটিকে স্থির অবস্থা থেকে আবার গতিশীল করতে হলে সেটির ক্ষেত্রে কম বল প্রয়োগ করতে হলো, অর্থাৎ সেই বস্তুটির মধ্যে স্থিতিজাড্যের মান কম। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে বস্তুটির ভর বেশি সেই বস্তুটির স্থিতিজাড্যের মান বেশি, এবং যে বস্তুটির ভর কম সেই বস্তুটিতে স্থিতিজাড্যের মানও কম। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে বস্তুটির ক্ষেত্রে ভর বেশি সেক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, অর্থাৎ স্থিতিজাড্যের মান বেশি, এবং যে বস্তুটির ভর কম সেটির ক্ষেত্রে কম বল প্রয়োগ করতে হচ্ছে, অর্থাৎ স্থিতিজাড্যের মান কম। তাহলে বস্তুর ভরই স্থিতিজাড্যের মান নির্দেশ করছে। আবার ধরা যাক এই দুটি বস্তুই সমান বেগ নিয়ে চলছে, অর্থাৎ হালকা কাঠের টুকরো এবং ভারী লোহার টুকরোটি সমান বেগ নিয়ে চলছে। এক্ষেত্রেও ভারী লোহার টুকরোটির ভর হালকা কাঠের টুকরোটির থেকে বেশি। তাহলে এখন যদি আমরা এই দুটি বস্তুকেই সমান সময়ের মধ্যে বা সমান দূরত্বের মধ্যে থামাতে চাই, তাহলে এই দুটি বস্তুর উপরেই বল প্রয়োগ করতে হবে এই দুটি বস্তুর বেগের অভিমুখের বিপরীত দিকে। এখন ধরা যাক এক্ষেত্রে যে আমরা বল প্রয়োগ করেছি তার মান হচ্ছে এফ এম, এবং এক্ষেত্রে যে বল প্রয়োগ করেছি তার মান হচ্ছে এফ এম, এবং এক্ষেত্রে বলের অভিমুখ হচ্ছে বস্তু দুটির বেগের অভিমুখের বিপরীত দিকে, এবং এই বস্তু দুটির মধ্যে এর ফলে ঋণাত্মক ত্বরণ সৃষ্টি হবে, অর্থাৎ মন্দন সৃষ্টি হবে। এখন যেহেতু আমরা এই দুটি বস্তুকে সমান সময়ের মধ্যে থামাতে চেয়েছি বা সমান দূরত্বের মধ্যে থামাতে চেয়েছি, এর ফলে এই ভারী লোহার টুকরোটির ক্ষেত্রে যে বল প্রয়োগ করেছি তার মান বেশি হবে হালকা কাঠের টুকরোটির ক্ষেত্রে যে বল প্রয়োগ করেছি তার থেকে, অর্থাৎ এক্ষেত্রে এফ এম গ্রেটার দ্যান এফ এম হবে। অর্থাৎ এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি দুটি বস্তুর মধ্যে যে বস্তুটির ভর বেশি সেই বস্তুটিকে গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থায় নিয়ে আসতে বা তার মধ্যে ঋণাত্মক ত্বরণ বা মন্দন সৃষ্টি করতে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে যে বস্তুটির ভর কম সেই বস্তুটির তুলনায়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে বস্তুটির ভর বেশি সেই বস্তুটিতে একই মন্দন উৎপন্ন করতে অপেক্ষাকৃত কম ভরের তুলনায় বেশি বল প্রয়োগ করতে হবে। এখন আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে জেনেছি কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে সেই বস্তুটি সর্বদা ওই বেগ নিয়ে গতিশীল থাকতে চায়, এবং এই গতিশীল অবস্থায় থাকার প্রবণতাকে বলা হয় গতিজাড্য। তো এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে বস্তুটির ভর বেশি এবং সেই বস্তুটিকে গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থায় নিয়ে আসতে হলে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, এবং যে বস্তুটির ভর কম সে বস্তুটিকে গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থায় নিয়ে আসতে হলে কম বল প্রয়োগ করতে হচ্ছে, অর্থাৎ যে বস্তুটির ভর বেশি সেই বস্তুটির মধ্যে গতিজাড্যের মান বেশি, এবং যে বস্তুটির ভর কম সেই বস্তুটির মধ্যে গতিজাড্যের মান কম। অর্থাৎ বস্তুর ভর গতিজাড্যের মান নির্দেশ করে। তাহলে বস্তুর ভরই হলো তার জাড্যের পরিমাপ, এই কারণে এই ভরকে জড় ভর বলা হয়। এবার আমরা জানবো
বলের ঘাত সম্বন্ধে। এখন এখানে ধরো একটি বস্তু যার ভর হচ্ছে m এবং বস্তুটি ইউ বেগ নিয়ে গতিশীল, এবং বস্তুটির উপর একটি স্থির মানের এফ বল টি সময় ধরে প্রয়োগ করার ফলে বস্তুটির বেগ পরিবর্তিত হয়ে ভি হলো। তাহলে বস্তুটির উপর বলের ঘাত হচ্ছে বল গণিত সময়, অর্থাৎ এফ গণিত টি। অর্থাৎ কোনো বস্তুর উপর কিছু সময় ধরে একটি স্থির মানের বল যদি ক্রিয়া করে, তাহলে ওই বলের মান এবং বলের ক্রিয়াকালের গুণফলকে বলটির ঘাত বলা হয়। এখন এখানে বস্তুটির বেগের অভিমুখে যেহেতু বল প্রয়োগ করা হয়েছে, তাহলে বস্তুটির বেগ বৃদ্ধি পেয়ে ইউ থেকে ভি হয়েছে, অর্থাৎ বস্তুটির মধ্যে ত্বরণ উৎপন্ন হয়েছে। তাহলে এক্ষেত্রে টি সময়ে বস্তুটির বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, এবং বেগ পরিবর্তনের হার হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি সমান, যদি এ ত্বরণ উৎপন্ন হয় তাহলে এটির সঙ্গে সমান হবে এ। এখন আমরা জানি বল এফ সমান হচ্ছে এম এ, অর্থাৎ বস্তুটির ভর গুণিত ত্বরণ। তাহলে বলের ঘাত সমান আমরা লিখতে পারি এম এ গুণিত টি। এখন এর জায়গায় লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ বস্তুটির অন্তিম ভরবেগ মাইনাস হচ্ছে বস্তুটির প্রাথমিক ভরবেগ, অর্থাৎ বলের ঘাত সমান হচ্ছে বস্তুটির ভরবেগের পরিবর্তন। এবার আমরা জানবো পরিবর্তনশীল বলের ঘাত সম্বন্ধে। আমরা এতক্ষণ যে পরিমাণ বল প্রয়োগ করেছিলাম সেটি ছিল একটি স্থির মানের বল, অর্থাৎ এক্ষেত্রে এই বস্তুটির উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল সেটি কনস্ট্যান্ট ছিল বা ধ্রুবক ছিল। এখন যদি এই বলের মান পরিবর্তিত হয়, তাহলে আমরা কিভাবে পরিবর্তনশীল বলের ঘাত নির্ণয় করব? তাহলে এখন যদি কোনো বস্তুর উপর পরিবর্তনশীল বল ক্রিয়া করে, তাহলে যে সময় ধরে পরিবর্তনশীল বলটি ক্রিয়া করছে সেই সময়টিকে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অবকাশে ভাগ করে নিতে হবে। এখন যেহেতু আমরা সময়টিকে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র অবকাশে ভাগ করে নিচ্ছি, তাহলে ধরে নিতে হবে ওই ক্ষুদ্র অবকাশের মধ্যে ওই বলের মান ধ্রুবক আছে, অর্থাৎ প্রতিটি ক্ষুদ্র অবকাশের মধ্যে বলের মান হচ্ছে ধ্রুবক। এখন যদি ডিটি সময়ে পরিবর্তনশীল বলের মান হয় এফ, তাহলে আমরা বলতে পারি বলের ঘাত হচ্ছে এফ ইন্টু ডিটি। তাহলে এখন মোট সময় টি এর জন্য বলের ঘাত হবে ইন্টিগ্রেশন 0 টু টি এফ ডিটি। এখন ঘাত বল হচ্ছে একটি বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কোনো বস্তুর উপর যদি ক্রিয়া করে, যেমন কোনো পেরেককে যখন হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, সেই হাতুড়ির আঘাত হচ্ছে একটি বৃহৎ মানের বল এবং সেটি খুবই অল্প সময় ধরে ক্রিয়া করে পেরেকটির উপর, সেই জন্য এটি হচ্ছে একটি ঘাত বল। এবং এই ঘাত বলের ফলে পেরেকটির উপর বলের ঘাত সৃষ্টি হয়, অর্থাৎ যেহেতু বলের মানটি হচ্ছে খুব বেশি, সময়টি খুবই কম হলো, বলের ঘাত খুব বেশি হয় এবং পেরেকটি দেওয়ালের মধ্যে গেঁথে যায়। ঠিক একই রকম ভাবে একটি ক্রিকেট ম্যাচে একজন ব্যাটসম্যান যখন একটি ব্যাট দিয়ে বলের ওপর আঘাত করে, তখন সেই বলের উপর ব্যাটের আঘাত হচ্ছে একটি বৃহৎ মানের বল এবং সেটি খুবই ক্ষণস্থায়ী, অর্থাৎ এক্ষেত্রেও ব্যাটের আঘাত বলের উপর হচ্ছে ঘাত বল। এবং এই বৃহৎ মানের বল ক্ষণস্থায়ী হলেও বলের ঘাতের পরিমাণ যেহেতু বেশি হয়, সেই জন্য বলটি বাউন্ডারি পার করে, অর্থাৎ আমরা 4 বা 6 রান দেখতে পাই। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম ঘাত বল হচ্ছে একটি বৃহৎ মানের বল যেটি খুব অল্প সময় ধরে ক্রিয়া করে, এবং বলের ঘাত হচ্ছে যে বলটি প্রয়োগ করা হলো তার ফলে কি ঘটলো সেটি, অর্থাৎ ঘাত বল হচ্ছে কারণ আর বলের ঘাত হচ্ছে তার ফল। এবং আমরা এখান থেকে যদি দেখি ঘাত বলের একক আর বলের একক হচ্ছে অভিন্ন। আবার বলের ঘাত যেহেতু ভরবেগের পরিবর্তনকে নির্দেশ করে, সেহেতু বলের ঘাতের একক হচ্ছে ভরবেগের এককের সঙ্গে অভিন্ন, অর্থাৎ ঘাত বল আর বলের ঘাত হচ্ছে সম্পূর্ণ দুটি ভিন্ন রাশি।